বছরে বাংলাদেশ ই সাউথ এশিয়ার ধারাবাহিক পরিবেশনায় সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় সুশাসন কতদূর বা সুশাসনের পথে কতদূর। আমরা এটাও বলতে পারি যে সুশাসনের ওই মধুপুর কতদূর আর কত। আজকে আমাদের সঙ্গে আহ, আলোচনার জন্য রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উনি একজন অধ্যবসায়ী গবেষক, নিজে গবেষণা করেন এবং শিক্ষার্থীদের শেখান কি করে গবেষণা করতে হয়। চলুন তাহলে ওনার সঙ্গে কথা বলতে শুরু করি। অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি 50 বছরে বাংলাদেশ আজকের ধারাবাহিক পরিবেশনায় সুশাসনের পথে কতদূর, এই বিষয়ে আড্ডায়। ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। এই সন্ধ্যায় আপনাদের সবার সাথে আমাকে রাখার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা এই সুশাসন কথাটা বা গুড গভর্নেন্স কথাটা কিন্তু খুব অহরহ বলি, বাজওয়ার্ড আর কি, যে যত্রতত্র বলি, কিন্তু গুড গভর্নেন্স বা সুশাসন ব্যাপারটা কি এটা সম্পর্কে খুব স্পষ্ট ধারণা বোধ করি আমাদের কারোরই নেই। আপনি একজন শিক্ষক হিসেবে আমাদেরকে যদি প্রথমে একটু বোঝান আপনার মতো করে যে আসলে এই সুশাসন ব্যাপারটা কি। জি, থ্যাংক ইউ। আমি মানে এই শিক্ষক হিসেবে বোঝাতে গেলে যথেষ্ট বিপদের সম্ভাবনা দেখি। আমি আমি মাপ চাই যে সেরকম না। আমরা কথা বলি বা আমরা যে পরস্পরের সাথে যেভাবে আমরা গল্প করি, আড্ডা দিই, সেভাবে যদি আমরা ব্যাপারটা দেখার চেষ্টা করি। প্রথমত যে সুশাসন কি, এটার সংজ্ঞা তো এক রকমের আমরা দিতেই পারি। ধরেন আমি যেটা আপনি বলছিলেন যে গত প্রায় নভেম্বর থেকে শুরু করে, অক্টোবর থেকে ইনফ্যাক্ট শুরু করে ঢাকা সারা দেশে আমি একটা গবেষণা করছিলাম। সেটারও বিষয় ছিল যে সুশাসনের অবস্থার একটা মূল্যায়ন। এটাকে আমরা বলছি যে জাতীয় সুশাসন মূল্যায়ন কাঠামো। এটা আরো অনেক সংগঠন বা এজেন্সি যুক্ত আছে এই কাজটার সাথে। তো যাই হোক, সেটা করতে যে ঠিক একই প্রশ্ন আমাকে আসলে অন্যান্য জায়গাতেও ফেস করতে হয়েছে যে সুশাসন কি। খবরের কাগজওয়ালারা একরকম ভাবে বোঝেন, টেলিভিশনের যারা টক শোতে আলোচনা করেন তারা একরকমের বোঝেন, আমার ছাত্ররা একরকমের বোঝেন, যারা যারা বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেন তারা একরকমের বোঝেন, আবার আমার যারা সিভিল সার্ভিসে যে সমস্ত বন্ধুরা সহকর্মীরা আছেন তারা একরকম ভাবে বোঝেন। এই এতগুলো বা বিভিন্ন রকম বোঝাবুঝির মাঝখানে একটা 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 কমন একটা থ্রেশহোল্ড বের করা খুব কঠিন কাজ। কারণ এই ধারণাটা বলা হয় যে এটা বিদেশ থেকে এসছে, এটা বলা হয় যে বিশ্ব ব্যাংক এবং তার যে সমস্ত অন্যান্য দাতা গোষ্ঠী আছে তারা মূলত বলা হয় যে 90-এর দশকের শুরুতে এটা উন্নয়নশীল দেশগুলোকে এক ধরনের তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে ঋণ দেওয়ার যে শর্ত, তার একটা অংশ হিসেবে এই সুশাসন ধারণাটাকে আসলে এই উন্নয়নশীল দেশগুলোতে তারা রপ্তানি করে এবং আমরা সেটাকে হজম করতে হয় এবং সেভাবে আমাদের এখানে ওই ধারণাটার একটা মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া ধারণাটার একটা বুদবুদ আকারে আমরা এক ধরনের ধারণা তৈরি করেছি বলে এরকম একটা ধারণা আছে। কিন্তু আমরা যদি এগুলোকে পাশে ফেলে দেই, একটা কথা তো সত্যি মাসকাত ভাই, আপনিও জানেন বা আমরা সবাই জানি, ধরুন আমরা গল্প করার শুরুতেই কিন্তু একটা কমন জায়গা, আচ্ছা দেশটা কিভাবে চলছে, কেমন চলছে, এই যে কেমন চলছে এইটার মধ্যে আসলে যা আমরা জানতে চাই সেটি আসলে সুশাসনের মূল কথা। মানে আমরা ধরেন আপনি আপনার একজন মুরব্বী চাচার সঙ্গে বা একজন একজন পুরনো শিক্ষকের সঙ্গে কিংবা একজন পুরনো বন্ধুর সঙ্গে চায়ের আড্ডাতেও আপনি যে যে আলোচনাটা সূত্রপাত করেন যেখান থেকে, যেটা স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ আপনি দেশ, সমাজ, রাষ্ট্র, মানুষ সম্পর্কে তারা কেমন আছে, কিভাবে আছে, তাই সেই যে জিনিসটা আপনি জানতে চান সেটি সুশাসন। ফলে আমি আমি আমার গবেষণা থেকে এটা দেখেছি যে আসলে সহজ কথায় দেশ কেমন চলছে এই জিনিসটাই, এই কেমন চলা অর্থাৎ কিভাবে দেশটাকে আমরা চালনা করছি, পরিচালনা করছি, দেশটাকে আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই সেই যে ধারণাটার সাথে যেগুলো যুক্ত সেটি মূলত সুশাসন।
তো এটাকে যদি আমরা বলি, ধরেন যে কতগুলো আমরা একাডেমিক জায়গা থেকে যদি এই কেমন চলছে জায়গাটাকে ধরি, তাহলে একটা হচ্ছে যে কেমন চলছে আমাদের অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির সাথে যারা যুক্ত, ব্যাংকিং, আমার প্রাইভেট সেক্টর, এরা কিভাবে এদেরকে আমরা রেগুলেট করছি। কেমন চলছে বলতে আমরা বুঝি আমাদের রাজনৈতিক দলগুলো কেমন করছে, তাহলে সেটা একটা অংশ। কেমন চলছে বলতে বুঝি আমাদের যে সংসদ আছে সেটা কেমন চলছে, কিভাবে আমাদের বিচার প্রক্রিয়া চলছে, কিভাবে আমাদের সরকারি যে সমস্ত সেবা দান আছে, অর্থাৎ যে সমস্ত সার্ভিস আমরা সরকারি তরফ থেকে পেয়ে থাকি, যেমন ধরেন ভ্যাকসিন আমরা আমরা নিচ্ছি এখন, এই যে ভ্যাকসিনটা দেওয়ার যে প্রক্রিয়া এটা কেমন হচ্ছে। ফলে এই সেবা, এই এই অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই রাজনৈতিক ব্যবস্থাপনা, এই বিচারিক ব্যবস্থাপনা, আইন তৈরি করার যে ব্যবস্থাপনা, এই সবগুলোকেই মূলত যদি আমরা একসাথে একটা শব্দের মধ্যে আনার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা বলতে পারি যে শাসন ব্যবস্থা। সো সেই শাসন ব্যবস্থাটা, এটা সু হতে পারে, এটা কুও হতে পারে। ফলে এই শাসনটাকে আমরা কোয়ালিফাই করছি তার তার অবস্থার মূল্যায়ন দিয়ে, সেটি হচ্ছে সুশাসন, অথবা যদি তার কোনো মাত্রার যদি আমাদের মনোমত না হয়, তখন আমরা দুঃশাসন কিংবা কুশাসন ইত্যাদি অন্যান্য অভিধাগুলো এটার সাথে যুক্ত করতে পারি। মোদ্দা কথা, রাষ্ট্রের সাথে সমাজের যে সম্পর্কটা আছে, নাগরিকদের যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কের যতগুলো চ্যানেল আছে, যতগুলো মাধ্যম আছে, ওটাকে যুক্ত থাকার, তার তার পরিচালনা করার ব্যাপারটি আসলে আমরা সুশাসনের মধ্যে বা শাসন ব্যবস্থার মধ্যে ধরব। এখন বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হতে যাচ্ছে 26শে মার্চ। সেই জমা খরচের হিসেবের খেরো খাতা নিয়েই আসলে আমরা বসেছি। আপনি আপনার যে পিএইচডি গবেষণার কাজ সেটা করেছিলেন জার্মানিতে বসে। একই সময়ে আমি জার্মানির একটা মিডিয়ায় কাজ করতাম, সেখানেই আমরা নিরন্তর কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে। আমরা তখন বাংলাদেশের যে শাসন ব্যবস্থা আর পাশাপাশি আমরা জার্মানির যে শাসন ব্যবস্থা দেখছিলাম তা নিয়ে কথা বলতাম। আমরা এটাও আলোচনা করতাম, এটা যেহেতু 2002 থেকে 2007 মধ্যে আমরা আলোচনা করতাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা মানে বিশীর্ণ দেশ, ধ্বংসপ্রাপ্ত দেশ কিভাবে উঠে দাঁড়িয়েছে মাত্র 3-4 দশকে। কাজেই একটা গ্রাউন্ড জিরোতে চলে যাওয়া, একটা পোড়ো বাড়ি আবার কিভাবে মাথা তুলে দাঁড়াতে পারে, একটা সুশৃঙ্খল জাতি গঠন হতে পারে, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে, যেটি কল্যাণ রাষ্ট্রের একটি আবহ সৃষ্টি করতে পারে, যেটি আইনের শাসনের একটা গ্যারান্টি দিতে পারে, এরকম একটা বাস্তবতায় আমাদের চোখে পড়েছে। আপনি আপনার গবেষণা কাজের মধ্যে দিয়ে দেখেছেন, আমি আমার সাংবাদিকতার কাজের মধ্যে দিয়ে দেখেছি। কাজেই আমরা এটা বুঝতে পারি যে 50 বছর খুব একটা কম সময় নয়। অনেকেই বলে থাকেন যে না, জাতি গঠন একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এই সেই, কিন্তু আমরা এটা নিজের চোখেই মোটামুটি দেখেছি যে অল্প সময়ে এটা কিভাবে সম্ভব। তো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হতে চলেছে। আপনি যদি এখন এই 50 বছরের বাংলাদেশ সুশাসনের পথে দুঃশাসনের পথে কতদূর এগিয়েছে, এই জমা খরচের হিসেবটা নিয়ে যদি বসেন, কি বলবেন? জি, এটার সুশাসন সংক্রান্ত আলোচনার এটা একটা বিপদ যে এটা যখন আমরা মূল্যায়ন করি তখন দুটো ঝামেলা হয়, মানে দুটো চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে এটাকে খুব সংক্ষেপে বলা যায় না, অর্থাৎ আমরা যেমন যদি অর্থনীতির কেমন চলছে সেটা বুঝতে গেলে যেমন কয়েকটা খুব সোজা সরলীকৃত মানদণ্ড দিয়ে ব্যবহার করি, যেমন জিডিপি কিংবা আমাদের মাথাপিছু আয় কিংবা আমাদের আমদানি রপ্তানির পরিমাণ। ফলে এটা কতগুলো সংখ্যা দিয়ে মানুষকে হয়তো বা সহজে একটা ধারণা দেওয়া সম্ভব হয় যে এটার এই অবস্থা, যদিও এটা অসম্পূর্ণ, বাট এক ধরনের ইমেজ তৈরি করা যায়। এটা এটা সুশাসনের এই মূল্যায়ন, অর্থাৎ আমরা গত 50 বছরে কেমন করেছি বা কেমন করছি সেটা বলতে গেলে এরকম কতগুলো সংখ্যা দিয়ে এটাকে বলে দেওয়া খুব কঠিন। ফলে এটা একটা প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমি যদি এটার মূল্যায়নটা বলতে চাই তাহলে সেটা বলতে পারার মতন মানে আমি স্পষ্ট করে সত্যি সত্যি করে আমি একটা আমি যেভাবে ভাবি, আমি বলি না যে এটা একটা মানে সার্বজনীন মূল্যায়ন, আমি আমার ব্যক্তিগত মূল্যায়নটাকে যদি আমি এই মিডিয়াতে আপনার কাছে উপস্থাপন করি, তো আমি মনে করি না যে আমি সেটি
এই বাংলাদেশে বসে থেকে এরকম একটা ইলেকট্রনিক মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একেবারে সুস্পষ্ট মতামত দেওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে। আমি আমি যদি আমার আমার ব্যক্তিগত মতামতগুলো দিতে যাই, সেক্ষেত্রে হয়তো অনেক অনেক রকম বিপদের সম্ভাবনা আছে। ফলে সেটা আর একটা চ্যালেঞ্জ। তো তারপরেও আমি একজন মানে যেহেতু এই সংক্রান্ত একজন ধরেন গবেষক দাবি করি না ওইভাবে, আমি কাজ করছি বা অনেকদিন ধরে দেখছি, সেটা একটা দেখার জায়গা। আর একটা হচ্ছে যে আমি একজন নাগরিকও তো বটে এই দেশের। ফলে আমি আমার চামড়া দিয়ে, আমার ঘ্রাণ শক্তি দিয়ে, আমার স্পর্শ দিয়েও তো আমি এই প্রক্রিয়াদের মধ্য দিয়ে যাচ্ছি। ফলে একটা একটা পর্যবেক্ষণ তো আমার দাঁড়াই। তো সেই জায়গা থেকে যদি বলি যে আপনি যেটা বললেন যে আসলে 50 বছর এটা আর আমাদের কোন রকম ওইসব গুনগুন করে গান গাওয়ার সময় নেই, অর্থাৎ এটা আর বলার কোনো উপায় নেই যে আমরা গড়ে উঠছি, বেড়ে উঠছি ইত্যাদি ইত্যাদি। আমরা যথেষ্টই বড় হয়েছি, 50 বছর যথেষ্ট সময়, এবং এই সময়ে প্রচুর দেশ, প্রচুর আমাদের চারপাশের অনেক সমাজ অনেক দূর এগিয়েছে। ফলে সময়ের বিবেচনায় 50 বছর যথেষ্ট সময়। ফলে এটাকে যদি আমরা একটু একটু আত্মসমালোচনার জায়গা নেই, মানে একটু রিভিউ এর জায়গায় নেই, মানে পর্যালোচনার জায়গা নেই, তাহলে দেখেন যে আমরা আমরা দেখব কিভাবে, কোথায় দেখব? সুশাসন আসলে একটা আউটকাম, অর্থাৎ একটা একটা অবস্থার ফলাফল। ফলে এই অবস্থাটা তৈরি হয় অনেকগুলো চলকের দ্বারা, আরো অনেকগুলো উপাদান আছে যেটা এটাকে তৈরি করে। যেমনটা আমি একটু আগেও বলছিলাম যে সুশাসন আসলে বাস্তবায়িত হয় বা মানুষের কাছে যায়, বা শাসন ব্যবস্থা মানুষের কাছে প্রতিভাত হয়, সেটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান দিয়ে। সোজা কথা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চলছে এটা বুঝতে গেলে ওই আমাদের স্ট্যাটিস্টিক্স এর দরকার নেই। আপনি সোজা একটা এলাকায় যে সেই এলাকার থানা সম্পর্কে যদি মানুষের ধারণা আপনি নিতে পারেন যে এখানকার যে পুলিশ তারা কিরকম, কথার কথা, একদম একটা ছোট একটা ভাত, এই ভাতটাতেই টিপ দিলে আপনি টের পাবেন যে হাড়ির বাকির মধ্যে কি অবস্থাটা আছে। ফলে আমরা দেখি, অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এই শাসন ব্যবস্থার মূল্যায়নটা দেখতে গেলে আমাদের কতগুলো প্রতিষ্ঠানের উপর চেহারার দিকে দেখতে হবে। একটা হচ্ছে যে হ্যাঁ, প্রথম প্রথম যে প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে যে আমাদের যে জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থাটা, যে আমরা যারা আইন তৈরি করব, যারা আমরা দেশ চালাবো, তাদের যে ম্যান্ডেট নেওয়ার যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়াটা আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে যে সংবিধান, সেই সংবিধানে বলা আছে, সেই সংবিধানে বলা আছে যে আমাদের নাগরিকদের ম্যান্ডেট নিতে হবে, অর্থাৎ তাদের মতামত নিতে হবে একটা বৈধ সরকার পদ্ধতি দেশ চালানোর কর্তৃত্ব পাওয়ার জন্য। তাহলে সেটি একটি প্রতিষ্ঠান, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি একটা প্রতিষ্ঠান। দেখতে হবে যে ঠিক আছে, নির্বাচনের পরে যারা আইন করবে সেই সংসদ একটি প্রতিষ্ঠান। দেখতে হবে যে এই আইন তৈরি করার ফলে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা তাকে গার্ড দেওয়ার জন্য আছে আমার বিচার বিভাগ। তাহলে মানুষ বিচার বিভাগের কাছে যেতে পারছে কিনা সেটি আর একটা প্রতিষ্ঠান। এই এই এবং এটাকে বাস্তবায়ন করে আমাদের নির্বাহী বিভাগ কিংবা আমাদের সরকারি আমলাতন্ত্র, তারা জনগণের কাছে সেবা যেটা দেওয়ার কথা সেভাবে তারা দিচ্ছে কিনা সেটি আর একটা প্রতিষ্ঠান। আমরা দেখতে পারি আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমরা দেখতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ এই যে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি জাস্ট কয়েকটার কথা বললাম, যেগুলো খুব প্রধান কয়েকটা প্রতিষ্ঠানের কথা বললাম। এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিরকম ভাবে, আদৌ কাজ করতে পারছে কিনা। অর্থাৎ গত 50 বছর ধরে আমরা যদি দেখি যে গ্রাউন্ড জিরোটাকে যদি আমরা ধরি যে 1972 সাল, অর্থাৎ 71 সালের 16ই ডিসেম্বর থেকে আমরা ধরে নিচ্ছি যে 1972 সাল থেকে স্টার্ট করলাম, তাহলে সেই সময় থেকে এই পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোর কি অবনমন ঘটেছে নাকি উন্নয়ন ঘটেছে, এইটা দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যে আসলে আমরা অবস্থাটা কি। যদি আপনি নির্বাচনের জায়গাটাতে দেখেন, আমরা 72 সাল থেকে আমরা নির্বাচন একটা পেয়েছি, একটা গ্রহণযোগ্য নির্বাচন পেয়েছি। তারপরে বঙ্গবন্ধুর যে নৃশংস হত্যাকাণ্ড, তারপরে আমরা দেখেছি সামরিক বাহিনী দ্বারা এই নির্বাচন ব্যবস্থাটিকে নষ্ট করেছে, নির্বাচন কমিশনটাকে নষ্ট করেছে। কিন্তু আবার আমরা 90-এর পরে দেখেছি যে এটা একটা রিভাইভাল হয়েছে, এটা আমরা আবার চেষ্টা করেছি জোড়াতাড়ি দিয়ে মেরামত করে একটা কার্যকর নির্বাচন ব্যবস্থা তৈরি করতে। সেই নির্বাচন ব্যবস্থাটা কিছু বছর কাজ করার পরে আমরা আবার অতি সম্প্রতি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফলে কি হলো, যে নির্বাচন ব্যবস্থাটা কিন্তু মানে ইউ সি দ্য আপস এন্ড ডাউন, যে আমরা একটা সময় শুরু করেছিলাম ভালো, তারপরে এটা ধ্বংস করলো সামরিক শাসকেরা, পরে আমরা গণতান্ত্রিক সময় এসে আমরা আমরা আবার চেষ্টা করা শুরু করলাম এবং এটা আবার ধ্বংস হলো। ফলে এখন কিন্তু আবার আমরা ওই গ্রাউন্ড জিরোতে চলে গেছি, অর্থাৎ এই 2019-21-এ এসে আমরা কিন্তু আবার ওই পুরনো নির্বাচন ব্যবস্থাটা ঠিক করার কাজে চলে গেছে। ফলে এখানে আমাদের কিন্তু মানে আমাদের অগ্রগতিটা অর্জন করতে পেরেছি তা কিন্তু আর বলতে পারলাম না। সংসদ দেখেন, সংসদে আপনি যদি আমাদের 72 সালের আমাদের যে যে সাংবিধানিক পরিষদ, তারপরে যে আমাদের প্রথম সংসদ, তারপরে আপনি মাঝখানে তো সংসদগুলো
ঠুটো জগন্নাথ ছিল, তারপরে আমরা 90-এর পরে যে সংসদগুলো দেখেছি, এই সংসদে যারা আইন প্রণেতা তারা ক্রমশ রাজনীতিবিদদের থেকে এই আইন প্রণয়নের কাজটা চলে গেছে ফড়িয়াদের কাছে, ব্যবসায়িকদের কাছে, মুসলমানদের কাছে, এবং এখন তো হয়ে গেছে রীতিমতন ওয়েল, এটা একেবারেই যারা যারা জনপ্রতিনিধি তাদের সাথে জনগণের সম্পর্কটা নেই। ফলে ওই সংসদ যেটার ভূমিকাটা পালন করার কথা সেটি তারা পারছে না। ফলে সংসদটাও কিন্তু এমনকি এটা 72 সালের বা আমরা যে সময় শুরু করেছি 73-এ যদি আমাদের প্রথম সংসদ ধরি, তারপর থেকে এটা কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু এটা আরো অবনমন ঘটেছে। আমরা ঠিক একই রকম ভাবে খুব বড় রকম আলোচনা যদি না করি, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, ধরা যাক বিশ্ববিদ্যালয়, সেটার কি অবস্থা, বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি, সেটাতেও দেখবেন যে আমরা যে গ্রাউন্ড জিরোতে যখন শুরু করেছিলাম, সেটা যেখান থেকে শুরু করেছি, আমরা একটা অধ্যাদেশ পেয়েছিলাম যেটা দিয়ে আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থাটাকে একটা একটা স্বশাসন স্বাধীন জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, সেটি নষ্ট হয়েছে। সেই নষ্টটা হয়ে অর্থাৎ সেটাকে এখন রাজনীতিকরণ করে এটার মধ্যে মানের অবনমন ঘটেছে প্রচন্ড রকম ভাবে, এটার মধ্যে অসততা ঢুকেছে, এটার মধ্যে দুর্নীতি ঢুকেছে, এবং ফলে শিক্ষা যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় না, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ইন জেনারেল আমরা দেখবো সেখানেও কিন্তু মানের অবনমন ঘটেছে। এটা ঠিক আপনি বিচার ব্যবস্থা যান, যেটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারবো না, কিন্তু সেখানেও যদি যান আমি আপনাকে এভিডেন্স দিতে পারি, অর্থাৎ আমরা কতগুলো তথ্য উপাত্ত ব্যবহার করতে পারি, কতগুলো আন্তর্জাতিক কতগুলো তথ্য উপাত্ত ব্যবহার করতে পারি, সেখান থেকে আমরা দেখাতে পারি যে আমাদের বিচার ব্যবস্থার অ্যাক্সেস টু জাস্টিস সেটার অবনমন ঘটেছে। রাজনৈতিক দলগুলোর কথা বলেন, এটা তো একটা একটা হচ্ছে যে একটা জমিদারি হয়ে গেছে। আপনি এটা শুধু ক্ষমতাসীন দল না, আপনি বিরোধী দল দেখেন, প্রধান বিরোধী দল দেখেন, বাম দল দেখেন, দেখবেন যে তাদের সভাপতি গত 20 বছরের পরিবর্তন হচ্ছে না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সেখানে কি আর কেউ সভাপতি হওয়ার যোগ্য নেই? তার মানে হচ্ছে যে ওখানেও এক ধরনের দখলদারিত্ব হয়েছে, কেন্দ্রীকরণ হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো তার ভেতরে যে গণতন্ত্রের চর্চা, সেই চর্চাটা আপনি পাকিস্তানের আমল থেকে শুরু করে আপনি আমাদের প্রথম 80-র দশক পর্যন্ত দেখেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে যে চর্চাটা ছিল, অর্থাৎ ভেতরে নেতৃত্ব তৈরির যে চর্চা ছিল, যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো ছিল, সেই প্রক্রিয়াগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আরো নাই হয়ে গেছে। ফলে 20 বছর ধরে যদি কোনো দলের কেউ সভাপতি থাকেন, তাহলে এটা ধরেই নিতে হবে যে সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে ওখানে একটা অ্যাবিউজ হচ্ছে, সেটা কখনো সিস্টেমিক অ্যাবিউজ, কখনো গায়ের জোরে অ্যাবিউজ। ফলে আপনি রাজনৈতিক দলগুলো একই রকম, তাহলে সেই জায়গায় আমরা কিছু উন্নয়নের জায়গা দেখছি না। তাহলে আমরা 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 তাহলে কার কাছে আশা করবো? আমরা যদি নাগরিক সমাজের কথা দেখি, যে বিদ্বৎ সমাজ কিংবা নাগরিক সমাজ বা সুশীল সমাজ, সেই জায়গাতেও দেখবেন যে আমরা ক্রমশ কতগুলো দাসে পরিণত হচ্ছে। অর্থাৎ রাষ্ট্র কতগুলা তাদের তাদের যেটাকে আমরা বলি যে সে তার অনুগ্রহ বিতরণ করে, অর্থাৎ সে কতগুলো সুবিধা বিতরণ করে, সেই সুবিধাগুলোর জন্য আমরা লালায়িত বুদ্ধিজীবীরা, যে কেউ টেলিভিশন পাওয়ার জন্য, কেউ টেলিভিশনের প্রধান সাংবাদিক হওয়ার জন্য, কেউ বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য, কেউ মেডিকেল কলেজ পাওয়ার জন্য, কেউ ব্যবসা পাওয়ার জন্য, আমরা এই এইরকম একটা অব্যবস্থা, এরকম একটা একটা ঘুণে ধারা ব্যবস্থা সম্পর্কে আমরা আমরা চুপ করে থাকছি, আমরা গিলে ফেলছি। আমাদের যে ঐতিহাসিক দায়িত্ব কিংবা পেশাগত দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে আমরা কথা বলছি না। অর্থাৎ এটা পাকিস্তানের সময় কিন্তু এটা ছিল না। আমরা আমাদের বুদ্ধিজীবীদের কথা জানি, যারা তারা জীবন দিয়েছেন, তারা তারা যেটা বিশ্বাস করেন, যেটা মঙ্গল মনে করেন, সেটা বলার জন্য। তাহলে সেই জায়গা থেকেও কিন্তু আমরা নেমে গেছি। ফলে ওই যে গ্রাউন্ড জিরোর কথা যেটা আমরা বললাম, যে সেই 16ই ডিসেম্বর 1971 সাল, কিংবা যদি আপনি 72 সালকেই ধরেন যে ঠিক আছে লেটস স্টার্ট, সেই তার থেকে কিন্তু এই যে মোটা দাগে কয়েকটা প্রতিষ্ঠানের কথা আমরা বললাম, সেই জায়গাতে কিন্তু আমি আমি বলতে পারি না যে খুব বেশি অগ্রগতি আমাদের অর্জন হয়েছে। অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে আমি দেখছি না। কিছু কিছু কখনো কোনো একটা সময় আমরা একটু উঠেছিলাম বটে, কিন্তু আবার আমরা কিন্তু অবনমনের দিকেই যাচ্ছি। সেটা একটা আশঙ্কা আমার কাছে মনে হয়। সরি, আমি বোধহয় বেশি কথা বলছি। না, 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 কোনো অসুবিধা নেই। আমরা তো আসলে একটু কথা বলে জানার চেষ্টা করছি, এবং একজন আরেকজনের সঙ্গে আমাদের দুজনেরও দেখা হলো অনেকদিন পর। একটু গল্প করার সুযোগ হচ্ছে। আহ, উন্নয়ন শব্দটা আমরা অনেক শুনি, এবং এই উন্নয়ন নিয়ে অনেক উচ্ছ্বাস চোখে পড়ে। আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকালে উন্নয়নের বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়। এখন আপনি তো এই উন্নয়ন বিষয়ে একটি
বিভাগে অধ্যাপনা করেন। আসলে উন্নয়ন কি? ঠিক আছে, আপনি শিক্ষকের মতো না বলে যদি আমাদের এই মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন বন্ধুর মতো করেই আমাদেরকে একটু বোঝান যে উন্নয়ন আসলে কি? হ্যাঁ, না ঠিকই। আহ, যেভাবে আমি বুঝি, এবার এখানেও বলে রাখা দরকার যে এই বোঝাবুঝিতে বিস্তর মানুষের বৈচিত্র্য আছে। অর্থাৎ মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জন বুঝে থাকে। ফলে খুব সহজ করে যদি আমি 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 যেভাবে বুঝি যে সেটা হলো যে এটা একটা পরিবর্তন। সোজা কথা। আমরা বর্তমান অবস্থা থেকে একটা কাঙ্ক্ষিত অবস্থার দিকে যাচ্ছি। সেই কাঙ্ক্ষিত অবস্থাটা কেমন সেটা সেটা নির্ভর করবে যে ওই ওই সুনির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে। অর্থাৎ আমার কাঙ্ক্ষিত উন্নয়ন যদি নিউ ইয়র্কের মতন ওরকম উঁচু উঁচু বিল্ডিং বানানো কিনা সেটা আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ আমি আমার আমার উন্নয়নের জায়গা, আমার পরিবর্তনের জায়গা থেকে আমি যে পাহাড়ের মধ্যে আছি, যে জলাশয়ের মধ্যে বসবাস করি সেটাই আমি রাখবো কিনা সেটা কিন্তু আমার সিদ্ধান্ত। তো যেটা আমার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ যেটা আমার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে বর্তমান অবস্থা থেকে যাওয়ার যে 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 জার্নি, যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি উন্নয়ন। অর্থাৎ আমার বর্তমান অবস্থা থেকে এটাকে আমি পরিবর্তন করব, একটা কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করব। এটা সোজা কথা। ফলে এটা এই যে যাওয়ার যে চেষ্টাটা করব, এই যাওয়ার চেষ্টা করার ব্যাপারটা ফলে একভাবে হয় না। মানে অর্থাৎ আমি 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 এখন ৩ বেলা খেতে পারি না, ১ বেলা খেতে পাই। তাহলে আমি ৩ বেলা খেতে চাই, তাহলে আমার খাবার দরকার। আমি যেরকম পোশাক পরতে চাই, কিনতে পারি না, ফলে আমার আমার টাকা দরকার, ফলে আমার ইনকাম দরকার, ফলে আমার অর্থনীতি সক্রিয় হওয়া দরকার। আমার যাওয়ার জন্য আগে ৪ ঘন্টা হেঁটে হেঁটে যেতে হতো, আমি দ্রুত যেতে চাই, তাহলে আমার কোনো বাহন দরকার, আমার রাস্তা ঠিক করা দরকার। যদি আমি আমার আমার আমি যেভাবে ওইখানে যেতে চাই, সেই জায়গায় যাওয়ার আগে আমার পূর্বপুরুষের যে কবর আছে, তা কবরের পাশে যে বনভূমি আছে, তার পাশে যে একটা পুকুর আছে, এগুলোকে আমি এভাবে রাখতে চাই, তাহলে সেটা আমার পরিবেশের জায়গা। অর্থাৎ এই আমার 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 স্বাস্থ্য, আমার অর্থনীতি, আমার পরিবেশ, আমার প্রকৃতি এবং আমার গান গাওয়ার অধিকার, অর্থাৎ আমার সাংস্কৃতিক অধিকার, আমার পরিচয়ের যে অধিকার, এই 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 সবগুলোকে রেখে আমি একটা কাঙ্ক্ষিত অবস্থায় উত্তরণ ঘটাতে চাই। সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমি 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 মনে করি যে এটাই হচ্ছে এক রকমের উন্নয়ন। এটা এক ধরনের ট্রান্সফরমেশন। তো সেই ট্রান্সফরমেশনটা মুশকিলটা হলো যে ধরেন আমি পড়াই, হ্যাঁ আমিও পড়াই, আমি একটা সাবজেক্ট পড়াই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাকে বলছি যে আমি যে কোর্সটা পড়াই সেটার একটা তার মধ্যে হলো যে পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা দেখিয়েছি যে দেখাই বা দেখার চেষ্টা করি যে উন্নয়ন বা পরিবর্তন যখনই যে কোনো পরিবর্তন ঘটে তখনই সেটা নিরপেক্ষ হয় না। অর্থাৎ যে কোনো পরিবর্তন আমি সেটা তাতে একটা তাতে কেউ হারে, কেউ জেতে। অর্থাৎ উইনার এবং লুজার ক্রিয়েট হয় অ্যাট এনি লেভেল, আপনি যে কোনো রকমের। অর্থাৎ এমন কোনো অলৌকিক কিংবা স্বর্গীয় পরিবর্তন আসা সম্ভব না যেটাতে সবাই খুশি হবে। ফলে সবসময় দুটো পক্ষ অ্যাটলিস্ট তৈরি হয় যে কেউ খুশি হয় বেশি, অর্থাৎ উইনার তৈরি হয়, এবং কেউ লুজার তৈরি হয়। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, বা যে জায়গাটাতে আমাদের দেখার ব্যাপার, যে রাজনীতিটা শুরু হয় যে আজকে বাংলাদেশে এখন যদি আমরা বলি যে ন্যারেটিভ বা যে গল্প বয়ানটা আমরা দেখছি যে উন্নয়ন 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 উন্নয়ন, এখন সেটা কার উন্নয়ন, ওই যেটা কার কাঙ্ক্ষিত, এটাকে আমার কাঙ্ক্ষিত, এবং আমার কাঙ্ক্ষিত যদি হয় তাহলে এটা উইনার কে লুজার কে, এটা কার কার বিনিময়ে হচ্ছে, মানে অ্যাট দ্য কস্ট অফ হুম। আমার এখানে আপনি দেখবেন যে যদি ঢাকাতে দেখেন, আমরা দেখবেন যে প্রতিদিন আমাদের হাজার হাজার লোক কাজ করছে, আমাদের ফ্লাইওভার তৈরি হচ্ছে, আমাদের মেট্রো রেল তৈরি হচ্ছে, আমাদের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই যে তৈরি হচ্ছে, এটার আমি তৈরি হওয়ার বিরোধী না, কিন্তু বিরোধীটা হচ্ছে সেই জায়গাতে যে এটা এটা এই এই আকাঙ্ক্ষাটা কার, এটা কি আমি চেয়েছি, এটা কি বাংলাদেশের নাগরিকরা তারা চেয়েছে যে আমার এখানে ফ্লাইওভার হইতে হবে? অর্থাৎ তাদের যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকারটা কি ফ্লাইওভার অগ্রাধিকার, নাকি তার এলাকায় একটা স্কুল অগ্রাধিকার, তার সেখানে একটা হাসপাতাল অগ্রাধিকার, নাকি আমার একটা বড় ব্রিজ অগ্রাধিকার? অর্থাৎ এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কার, কে নির্মাণ করেছে, একটা প্রশ্ন। এবং এটা করতে গেলে এটা আমি কার বিনিময়ে করছি, এটাতে প্রত্যেকটা জায়গাতে কাউকে না কাউকে মূল্য দিতে হয়। যেমন ধরেন আমরা আমরা পদ্মা সেতু করছি, বিরাট আমাদের একটা অর্জন, গৌরব ইত্যাদি। হ্যাঁ, আমারও গৌরব, আমার বাড়ি পদ্মার ওই পাশে, আমি একটা বেনিফিশিয়ারি হবো সরাসরি। আমি বলছি যে আমি এখন যেতে লাগে প্রায় 12 ঘন্টার মতন, 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, আমি এটা পৌঁছে যেতে পারবো 4.5 ঘন্টায়, আমার জন্য একেবারে হাফ অফ দ্য টাইম। সো আমি টপ রেটেড বেনিফিশিয়ারি হব। তারপরেও
আমি আমি তো গত এই এত বছর জীবনে বহু বছর ধরে নদী পার হচ্ছি। তো এই নদীর সাথে যে সমস্ত পেশাজীবীরা যুক্ত, যে যে মাঝি যুক্ত, যে জেলে যুক্ত, ওই নদীর পাড়ে যে কৃষিজীবী যুক্ত, তাদেরকে তো আমরা উচ্ছেদ করেছি। তাহলে এই অর্থাৎ আমার পদ্মা সেতু অর্জন হচ্ছে, তাহলে সেটা কার বিনিময় হচ্ছে? কিছু মানুষের বিনিময় হচ্ছে। কিসের বিনিময় হচ্ছে? ওখানে প্রচুর আমরা আমরা জলাভূমি ছিল আমরা নষ্ট করেছি, আমাদের কৃষিভূমি ছিল সেগুলোকে আমরা ভরে ফেলেছি, আমাদের গাছপালা ছিল সেগুলোকে আমরা কেটে ফেলেছি, ওখানে মানুষের গ্রাম ছিল সেগুলোকে আমরা উচ্ছেদ করেছি, মানুষের বসত, কবরস্থান, স্কুল এগুলো ছিল সেগুলোকে আমরা উচ্ছেদ করেছি, রিলোকেট করেছি সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওগুলোকে আমরা ভেঙেছি। তাহলে এই যে মূল্যটা আমরা দিচ্ছি, অর্থাৎ আমার পরিবেশ মূল্য দিচ্ছে, আমার একটা সম্প্রদায় মূল্য দিচ্ছে, তাহলে এই মূল্যটা দিচ্ছে কার জন্য? কার আকাঙ্ক্ষার পরিবর্তনের জন্য? সেটা আমাদেরকে প্রশ্ন করার ব্যাপার আছে। তো ফলে এই প্রশ্নগুলোকে যদি আপনি সামনে আনেন, তাহলে আপনি দেখবেন যে যে আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে 50 বছরে যে পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, সেই পরিবর্তন আসলে এই দেশের একটা বিরাট জনগোষ্ঠীকে ছুতে পারছে না। আমার এখানে ফ্লাইওভার হবে, ঢাকা শহরে ফ্লাইওভার হবে কিংবা মেট্রো রেল হবে, দুর্দান্ত একটা ঘটনা। কিন্তু ঢাকা শহরে না এসে মারা যায় এই দেশের একটা বৃহৎ সংখ্যক মানুষ, অনেক মানুষ। হ্যাঁ, সে আসবে না কিংবা তার সন্তান আসবে না, এরকম অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আছে যারা কখনোই ঢাকাতে আসবে না। তাহলে এই যে ফ্লাইওভার কিংবা এই যে মেট্রো রেল, এই মেট্রো রেলের সুবিধা তার কাছে কি যাবে? আপনি বলেন। ফলে আমরা এই 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 যে এই যে উন্নয়নের, অর্থাৎ এই এই যে কোট আনকোট উন্নয়ন বলতে আমরা যে এই যে অবকাঠামো উন্নয়ন, এবং সেই অবকাঠামো উন্নয়ন করতে গেলে আমি আমার জলভূমি, আমার পরিবেশ, আমার আমার বা জীববৈচিত্র্য, আমার মানুষ, মানুষের সংস্কৃতি, মানুষের পরিচিতি। আপনি দেখেন সেদিন আমরা দেখলাম যে 5 স্টার হোটেল হচ্ছে বান্দরবনে, ম্রো সম্প্রদায়কে উচ্ছেদ করে 5 স্টার হোটেল হচ্ছে। হ্যাঁ, আমার ওখানে ট্যুরিজম বিজনেস আছে, আই নো। আমার ওখানে পাঁচ তারা হোটেল হলে সেখানে হয়তো 20 জন ম্রো সম্প্রদায়ের লোক চাকরিও পেতে পারে, কিন্তু কিসের বিনিময়ে? ওই ম্রো সম্প্রদায়কে উচ্ছেদ করে যদি আপনি চট্টগ্রাম শহরে দুর্দান্ত একটা অ্যাপার্টমেন্টে বসিয়ে দেন, ইজ দ্যাট হোয়াট দে ওয়ান্ট? এটাই কি তাদের জন্য উন্নয়ন? তাদের জন্য আপনি এসি রুম করে দেন, তাদের ঘরে রেফ্রিজারেটরে ভরে দেন, তাদের 4 বেলা খাবার দেন, এটাই কি ওই ম্রো সম্প্রদায়ের মানুষ চায়? তার মানে আমি আমার আমার যেভাবে চিন্তা করছি, অর্থাৎ এখানকার যে রুলিং এলিটস, তারা যেভাবে উন্নয়নটাকে চিন্তা করছে, তাদের সুবিধার জায়গা থেকে যেভাবে চিন্তা করছে, সেটাকে বাকিদের উপর চাপিয়ে দিচ্ছে, এবং সেই চাপিয়ে দেওয়ার সময় সে বাকি কোনো কিছুকে বিবেচনায় নিচ্ছে না। এটা হচ্ছে আমার উন্নয়নের যে ন্যারেটিভটা এখন আছে, সেটি বাংলাদেশে এখন এটি চলছে, এই অর্থ। এবং সেটা সেটা ইনহেরেন্টলি, মানে এটার ভেতরগতভাবে এটার দুটো বড় বায়াস। একটাকে আমরা বলছি যে এটার মধ্যে ইকোনমিক বায়াস, যে সবকিছুকেই কতগুলা অর্থনীতি, যদিও অর্থনীতির মূল বিচারে যে আমরা সেটার তল পাবো না, কিন্তু কিন্তু তথাকথিত ভাবে কতগুলা অর্থনৈতিক সূচকের সাহায্যে, অর্থাৎ ওই যে কত টাকা খরচ হলো, কত লোকের চাকরি হলো, মানে আই মিন চাকরি হওয়ার ব্যাপারটাকে বিবেচনায় নিলে অবশ্যই এটা ডাউন হয়ে যাবে, বাট স্টিল তাও জিডিপি ইত্যাদি, কত ইনভেস্টমেন্ট, এইসবের একটা খরচের হিসাবে, হাজার হাজার কোটি টাকার খরচের হিসাবে এক ধরনের উন্নয়ন দেখানোর চেষ্টা করছে। কিন্তু তার মধ্যে আরেকটা হচ্ছে যে এটার মধ্যে একটা ইনফ্রাস্ট্রাকচার বায়াস আছে, অর্থাৎ এটা উন্নয়ন মানে হচ্ছে আপনাকে একটা ভিজিবল একটা কাঠামো তৈরি করতে হবে, ওটা কাজে লাগুক অথবা না লাগুক, নো ম্যাটার হোয়াট, ইউ হ্যাভ টু ডু ইট। সো এই যে উন্নয়ন, এটা মূলত এক ধরনের, ওই যে আপনি যদি শাসন ব্যবস্থার ক্ষেত্রে সু এবং কুর যে দুটো শব্দ আমরা বলতে পারি, এই উন্নয়নের আগেও আমরা সু এবং কু শব্দটাকে আমরা বলতে পারি যে এটা এক ধরনের যে পরিবর্তনটা হচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, এটা আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে না, এটা এক ধরনের কু উন্নয়ন, সেটাই আমি বলবো। আপনি জানেন যে এই যে সুশাসন, এটা কেউ থালায় করে পরিবেশন করে না, এটা জনগণকেই আদায় করে নিতে হয়, এবং সেই ক্ষেত্রে নাগরিক সমাজের সক্রিয়তার একটা ব্যাপার থাকে। আপনি আহ, জার্মানিতে গবেষণা করার সময় দেখেছেন, আহ, ইউরোপের অন্যান্য দেশে দেখেছেন, বিশ্বের অন্যান্য যে কোনো জায়গায় গিয়ে নিশ্চয়ই সেই সমস্ত দেশের নাগরিক সমাজের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ আপনার হয়েছে। আহ, আমারও সেই সুযোগ কিছুটা হয়েছে। আমি যেটা দেখেছি যে কোনো একটা দেশের এমন কোনো নাগরিক সমাজ পাইনি যাদের সামনে তাদের দেশের প্রশংসা করে তাকে খুব
খুশি করতে পেরেছি, বরং সে তার দেশের শাসন ব্যবস্থায় কোথায় কোথায় ত্রুটি আছে, কোন কোন জায়গায় আরো ভালো করা দরকার, সেই ব্যাপারগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেষ্টা করেছে। তার মানে একটা খুব ক্রিটিক্যাল সিভিল সোসাইটি, একটা খুব সমালোচনা প্রবণ আহ, নাগরিক সমাজ চোখে পড়ে দেশে দেশে। কিন্তু আহ, বাংলাদেশে ধরুন সমালোচনা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখা হয় না। প্রশংসাকেই খুব পছন্দ করা হয়। এটা আপনার আমার মধ্যেও নিশ্চয়ই আছে। আমরা প্রশংসা শুনলে একেবারে গলে যাই। কিন্তু আহ, এটা কি কোনো একটা সমস্যা আমাদের, যে এই যে ক্রিটিক্যাল সিভিল সোসাইটি হতে না পারা এবং সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকা এবং সমালোচনার সংস্কৃতি না থাকা, এটাই কি এই সুশাসন অর্জনের পথে একটা অন্যতম প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে? আহ, আমরা ঠিক হয়তো ওইভাবে সবার ব্যাপারে বলতে পারার আমার সামর্থ্য নেই, কিন্তু যেটা হলো যে আহ, আমরা যদি যদি নাগরিক সমাজের তাত্ত্বিকভাবেও দেখার চেষ্টা করি যে আসলে সিভিল সোসাইটি তার যে উদ্ভব কিংবা তার যে মূল যে জায়গা থেকে শুরু হয়েছে, ধরেন এটা আম, যদি আমরা অনেক পিছনে না যে সেফ যদি আমরা গ্রামসিয়ান আইডিয়া থেকেও যদি দেখি, তাহলে তার মূল কাজই হচ্ছে যে সে আসলে প্রশ্ন করবে। সে মূলত অথরিটিকে, কর্তৃত্বকে প্রশ্ন করবে। এবং যেহেতু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে সর্বৈব এবং সবচেয়ে ক্ষমতাশালী কর্তৃত্ব, ও যেহেতু তার কাছে, মানে আমরা যদি ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা নেই, তার হচ্ছে ভায়োলেন্সের উপরে তার একটা একটা লেজিটিমেট কর্তৃত্ব আছে। অর্থাৎ অর্থাৎ রাষ্ট্র, সে ভায়োলেন্স করার একটা বৈধ কর্তৃত্ব আছে। এটা আমরা দিয়েছি, যা হোক আমাদের আধুনিক রাষ্ট্রের মধ্যে সেটা আমরা রেখেছি। তাহলে এই কর্তৃত্ব যেহেতু রাষ্ট্রের কাছে চলে গেছে এবং রাষ্ট্র যেহেতু, তাহলে তাহলে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে, ফলে নাগরিক সমাজের কাজ অন্যান্য সকল কর্তৃপক্ষ তো বটেই, এই রাষ্ট্রকে প্রশ্ন করা। অর্থাৎ যে কারণে আপনি অন্যান্য দেশে দেখবেন যে ওই যেটা আপনি বললেন যে কাউকে খুশি করা, মানে সবাই ক্রিটিক্যাল। এই নাগরিক সমাজের মূল কাজটাই হচ্ছে ক্রিটিক্যাল। কারণ কোনো একটা ঘটনায় হাততালি দেওয়ার তো লোকের কোনো অভাব নেই। কোনো কিছু যখন ভালো হবে তখন তো আমরা তাকে, তার সুবিধা নিতে, তাকে প্রশংসা করতে, সেটা সেটা তো কোনো সমস্যা নেই। সেটা তো আমরা সবাই সেটার সাথে আছি। কিন্তু দুর্বলতাটা কোথায়, কোথায় আর একটু ভালো করা যেত, সেই কাজটা তো অবশ্যই আমাকে দেখাতে হবে। এটা এটা হচ্ছে সিভিল সোসাইটি হওয়ার প্রথম শর্ত। সে কারণ কি, যে 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 রাজনৈতিক দল কিংবা বাজার আর রাষ্ট্র, এই যে এগুলো সবাই যখন শক্তিশালী হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের যে কণ্ঠ, তাদের যে বক্তব্যগুলো, সেগুলো এই তিন পক্ষের কারো কাছেই পাত্তা পায় না। সেই পাত্তা না পাওয়ার জায়গাটাতে, অর্থাৎ সেই জায়গা থেকে এই নাগরিক সমাজ কিংবা সিভিল সোসাইটি বা বিদ্বৎ সমাজ যেভাবে আপনি বলেন, তাদের কাজটা হচ্ছে সাধারণ নাগরিকদের, যেহেতু সাধারণ নাগরিকরা খুব অসংগঠিত থাকে, তাদের মধ্যে অনেক সময় তারা আর্টিকুলেট করতে পারেন না, ফলে এই 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 সিভিল সোসাইটি তাদের পক্ষ হয়ে এই কর্তৃপক্ষগুলোকে, সেটা বাজারকেও করবে, অর্থাৎ যারা বাজারে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, কর্পোরেট হাউসগুলো রয়েছে, যেমন আপনি ধরেন যদি গ্রামীণ ফোন কেন হঠাৎ করে দাম বাড়িয়ে দিল, এই প্রশ্নটা তো করতে হবে। এই প্রশ্ন করার যেমন দায়িত্ব, এবং রাষ্ট্রকে প্রশ্ন করা আসলে তার প্রধানতম দায়িত্ব। এটা অলওয়েজ ক্রিটিক্যাল, এটা তার বাই ডিফল্ট, বাই ডেফিনেশন, এটাই হচ্ছে সিভিল সোসাইটি। ফলে এটা তাকে করতেই হবে। এখন এই জায়গাটা আমাদের দেশেও নাগরিক সমাজ বা বিদ্যুৎ সমাজ বলি, যদি তারা এটা বোঝেন, তারা বোঝেন না সেটা না। এবং আমি জানি যে আমি দেখেছি, আমি নিজে জানি, দেখছি, বুঝছি, মানুষের সাথে কাজ করছি, এখানেও মানুষ সমালোচনা করেন। কিন্তু সেই সমালোচনাটা করতে পারার মতন একটা ন্যূনতম একটা 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 রাজনৈতিক ব্যবস্থা কাজ করতে হয়। এখন সেটা যদি না করে, অর্থাৎ যদি যদি আপনি দেখেন যে আমাদের এখানে এখন কি অসুবিধা আছে, আমাদের যদিও সংবিধানে আমাদের আমাদের ফ্রিডম অফ স্পিচ বা এক্সপ্রেশনটাকে আমাদের গ্যারান্টি দিয়েছে, কিন্তু দেখেন যে সেটার সাথে আবার একটা আইন আছে, এবং সেটা আইন দ্বারা সীমাবদ্ধ, এবং তার একটা চূড়ান্ত জায়গা আমরা এখন দেখছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এখন একটা ভদ্রলোক কোথাও যদি বলে যে মাস্ক কেলেঙ্কারি হয়েছে, সে যথাযথভাবে তার যে প্রপার মাস্কটা পাওয়ার কথা ছিল, তার কর্তৃপক্ষের দেওয়ার কথা ছিল, সেটা সে দেয় নাই,
ফলে এখন এই কথাটা সে ফেসবুকে লেখার কারণে যদি তাকে আপনি মামলা করে দেন, তার তো কোনো বড় সিভিল সোসাইটির সদস্য হওয়ার দরকার নাই, সে তো একজন সাধারণ মানুষ। এই সাধারণ বিষয়টি যদি সে বলে তাহলে তার গলা চিপে ধরা হচ্ছে ইন দ্য নেম অফ এ ল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো এই অ্যাক্ট মানে হচ্ছে রাষ্ট্র তার যে সমস্ত ছিদ্র আছে, তার যে সমস্ত দুর্বলতাগুলো আছে, তার যে সমস্ত ও ও রিপ্রেশন, যে অত্যাচারগুলো আছে, সেই অত্যাচারগুলো সম্পর্কে, তার দুর্বলতাগুলো সম্পর্কে কথা বলতে গেলেই হচ্ছে এই এইটা এই আইনটা প্রয়োগ করছে। কারণ এই আইন প্রয়োগ করলে তার তার গ্যারান্টি কি? অর্থাৎ আমি আইন আমাকে যদি ফলে আমি কি বিচার ব্যবস্থার কাছে যে এটার পূর্ণ বিচার পাবো? সেই বিচার পাওয়ার প্রক্রিয়াটা আমার সম্প্রতি আমার কয়েকটা মামলার সাথে কাজ করার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন হয়েছিল, আমি দেখেছি যে এটা অত্যন্ত রকম ব্যয়বহুল একটা ব্যাপার, অত্যন্ত রকমের একটা 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 জটিল প্রক্রিয়া, এবং সেই জটিল প্রক্রিয়াতেও মানুষের বিচার বিভাগের কাছ থেকে ন্যায্য ন্যায্য ভাবে তার কাছ থেকে প্রতিকার পাওয়ার সম্ভাবনা খুবই ন্যূনতম। আপনি দেখেন যে কিরকম বিচার বিভাগের কিরকম ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া আপনি দেখেন, যে একটা লোক, সে একটা খুনি মামলার আসামি, সে এয়ারপোর্ট থেকে আসলো, তার জামিন হয়ে গেল, আর একটা সাংবাদিক, সে কিছুই করেনি, সে কয়েকটা লেখা লিখেছিল, তার জামিন হতে লাগলো 9 মাস। তো অর্থাৎ দুটো দুটো মানুষ, একই দেশের নাগরিক, তার দুইজন মানুষের জন্য, একজন ধনী মানুষ তার বিরুদ্ধে একটা মার্ডার চার্জ আছে, তার জন্য আমরা বিচার বিভাগ থেকে একরকম রায় পেলাম, আর একজন সাংবাদিক মানুষ, তার কাছ থেকে বিচার বিভাগ থেকে আমরা আর এক রকম রায় পেলাম। ফলে এই যে বিচার বিভাগের মধ্যেও যে রাজনৈতিক যে প্রভাব আচ্ছন্ন করে রাখা, এবং শুধু আমি রাজনৈতিক না, এটা এটা ক্ষমতাশালী, অর্থনৈতিকভাবে ক্ষমতাশালীরও যে আচ্ছন্ন করে রেখেছে, ফলে ওই নাগরিক সমাজ তার তার মত প্রকাশের জন্য সে যে ক্রিটিক্যাল হবে, সে যে প্রশ্ন করবে, সে প্রশ্ন করার জায়গাটা অনেকটাই অবরুদ্ধ। আমি বলবো এখন এই দেশে আমরা যেখানে আছি সেটা আসলে অনেকটা অবরুদ্ধ। আমি বলবো না যে একেবারে নেই, কিন্তু অনেকটাই অবরুদ্ধ, বাধাগ্রস্ত। তবে এটাও সত্যি কথা যে আসলে পৃথিবীর কোথাও তো আসলে এরকম কোনো মানে এটা এটা একেবারে দুধে ভাতে থাকার মতন বন্দোবস্ত নাই, পৃথিবীর কোথাওই নাই। কিন্তু সেক্ষেত্রে আমাদের আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে বা আমাদের নাগরিক সমাজের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে মানে একদম ওই যে যেটাকে আমরা বলি যে আপনার ওই তাদের মূল ভূমিকাটা থেকে সরে যে তারা কিছু ও ও যেটাকে আমরা বলি যে খুদকুড়ো খাওয়ার অভ্যেস তৈরি হয়েছে। অর্থাৎ আমি আমাদের কথাই আমাকে সহই বলছি যে আমরা রাষ্ট্রের যে সমস্ত আনুকূল্য আছে, যে সমস্ত সুযোগ সুবিধা আছে, যেমন কোথাও একটা চাকরি, কোথাও একটা পদ, কোনো একটা লাইসেন্স, কোনো একটা বিশেষ সুবিধা ইত্যাদির বিনিময়ে আমরা খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছি। ফলে এই এই নাগরিক সমাজ, একটা হচ্ছে পরিবেশ সংকট, আর দ্বিতীয়ত হচ্ছে সামহাও আমরা আমরা দেখছি যে এই 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 মানুষগুলো যাদের কাছে আমাদের প্রত্যাশা আছে, তাদের অনেকেই খুব সস্তায় এই সমস্ত কর্তৃপক্ষের কাছে, রাষ্ট্রের কাছে, বাজারের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। ফলে আমরা দেখছি যে তারা তাদের সেই ভূমিকাটা পালন করতে পারছেন না। এই যে নাগরিক সমাজের এই রূপান্তর, এইটা এটা বোঝার জন্য চলুন একটা ছোট্ট অ্যালেগরি ব্যবহার করা যাক। যে এই যে আমাদের বিটিভিতে যে নাটকগুলো হতো, আমরা সবাই মিলে একসঙ্গে দেখতাম, আমরা অপেক্ষা করতাম কোন একটা ধারাবাহিকের পরের পর্বের জন্য। তখনকার নাটকগুলোর যে বার্তা ছিল, যে মানুষকে এই গল্পের মধ্যে দিয়ে একটা একটা সত্য সুন্দর মঙ্গলের যে বার্তা দেয়া হতো, সেটা একটা দিক। আর আপনি যদি সে সময়ের ওই আহ, নাটকের যে চরিত্রগুলো, তাদের পোশাক আশাক, তাতে যে সাদাসিধে একটা ব্যাপার, তখনকার যে বসার ঘরগুলো, তার যে ধরুন সোফাটা বা যে চেয়ারটা, যে আসবাব, এর মধ্যে যে একটা সাদা সিধে ভাব ছিল, একটা সৌন্দর্য ছিল। দেখবেন যে ওই 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 বিটিভির নাটক থেকে যখন প্যাকেজ নাটকের যুগে আমরা প্রবেশ করলাম, তখন একটা ঝকমারি ব্যাপার ঘটে গেল। যে নাটকের মধ্যে আর কোনো গল্প নেই, নাটকের মধ্যে আর কোনো বার্তা নেই,
শুধু আছে ঝলমলে পোশাক আর এমন সব আসবাব যা দেখলে মনে হবে যেন এটা স্বপ্নের জগৎ। এরকম একটা ইলিউশন তৈরির চেষ্টা মিডিয়াতে হয়েছে। এটা শুধু বাংলাদেশের মিডিয়াতে হয়েছে তা নয়, আপনি জানেন যে বলিউডের ছবিতে এটা অনেক বেশি করে হয়েছে। তার একটা অভিঘাত হয়তো আমাদের মাঝেও পড়েছে, যে একবার তো ইউরোপের এক ভদ্রমহিলা বলেছিলেন যে তোমরা দক্ষিণ এশিয়ার মানুষ তো অনেক বড় লোক, তোমাদের সেই কাভি খুশি কাভি গাম ছবিটা দেখে বুঝলাম যে হ্যাঁ, তোমরা বটে। অনেক বড় বড় প্রাসাদে থাকো, তোমরা হেলিকপ্টার থেকে নেমে বাসায় ঢোকো শাহরুখ খানের মতো করে। তো এই যে একটা ধরুন একটা একটা মিডিয়ার ইলিউশনের মধ্যে দিয়ে একটা সাফল্যের সংজ্ঞা তৈরি হওয়া সমাজে, সেইটা কিন্তু এই যে একটা লোভের সংস্কৃতি, একটা যে অর্থহীন ইঁদুর দৌড় এবং একটা দুর্নীতির যে প্লেগ বা মহামারী, এটা ছড়িয়ে দিতে পেরেছে। যে কারণেই হয়তো আহ, সমাজের অন্যান্য কাঠামোগুলো এমনভাবে ভেঙে পড়ছে এবং চারপাশের বাতিগুলো এমনভাবে নিভে যাচ্ছে যে আমরা এখন সুশাসনের খোঁজ করে আর এর তল খুঁজে পাচ্ছি না। আপনার কিছুটা বিশ্লেষণ চাই এই প্রসঙ্গে। না, নিশ্চয়ই। সেটা সেটা সত্যি আসলে এটা ভালো আপনার মানে আমি মনে করার চেষ্টা করছিলাম যে সেই সময়কার নাটকের সেট গুলা টেলিভিশনে যেগুলো আমরা দেখেছি আর এখন যেগুলো দেখি, হুম, বা যেটা শুরু হয়েছিল মূলত বলা যেতে পারে যে যে 90-এর মাঝামাঝি সময় থেকে মূলত ওই পরিবর্তনগুলো শুরু হয়েছিল। এটা তো মানে অর্থাৎ এটার 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 যে মানে যেটা আপনি নির্দেশ করার চেষ্টা করলেন কিংবা আমারও উপলব্ধি একই রকমই যে আসলে তো সত্যি যে আহ, আমরা যে ট্রান্সফরমেশনটার মধ্যে দিয়ে আসছিলাম সেই জায়গাটাতে মূলত মূল অভিঘাতটা তৈরি করেছে কিন্তু ঠিক যে বাজার। অর্থাৎ আপনি দেখেন যে আমরা আমরা 80-র দশক পর্যন্ত এক রকমের রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির মধ্যে ছিলাম। সেটা মানে আমরা শুরু করেছিলাম আগে থেকে ডিলিবারালাইজেশন শুরু করেছিলাম, কিন্তু 90-এ এসে এটা আমরা একেবারে খুলে দিলাম। অর্থাৎ আমাদের উদারীকরণটা হলো, অর্থনীতির সম্পূর্ণ রকমের বাজারিকরণ হলো। এই যে বাজারিকরণ উদারীকরণ হওয়ার ফলে যেটা হলো, ওই যে চাকচিক্যের যে যে লোভ, অর্থাৎ আমরা ধরেন একটা সমাজের তো মানে একটা ক্রমবিবর্তন আছে না, মানে আমাদের আমাদের ঘরে আহ, সাদা কালো টেলিভিশন পৌঁছানোর আগেই হুটহাট করে রিপ্লেস হয়ে গেল রঙিন টেলিভিশন দিয়ে। আমরা সবার ঘরে আমাদের টেলিফোন পৌঁছানোর আগেই আমাদের হাতে হাতে চলে আসলো মোবাইল ফোন, অর্থাৎ একটা উল্লম্ফন হলো। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে জায়গাতে অর্জন করতে পারতাম, অর্থাৎ ওই ওই ভোগ্য পণ্যগুলোর ব্যাপারে আমার কোনো বিরোধ নেই। আমি মোবাইল ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, আমিও রঙিন টেলিভিশন দেখি, দ্যাটস অলরাইট। কিন্তু বাংলাদেশের সবাই সেটা করুক, সেটা তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই 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 ভোগ্য পণ্যগুলো পাওয়ার বা ভোগ করতে পারার জন্য যে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, একটা অর্জনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, একটা ব্যবহারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, সেটা আসার আগেই আমরা আমরা এক্সপোজড হয়ে গেলাম একটা বড় রকমের বাজারের কাছে। ফলে বাজারের কাছে মানে একটা বড় শর্ত হচ্ছে যে আপনার যে যে ক্রেতা তার একটা ইনফর্ম চয়েস থাকতে হয়। অর্থাৎ আমি কোনটা কিনবো, কোন জিনিসটা, আপনি পশ্চিমেও বাজার আছে কিন্তু সেখানে কিন্তু ক্লায়েন্ট কিংবা কাস্টমার সে একটা ইনফর্ম চয়েস করতে পারে। ওই ইনফর্ম চয়েস করতে পারার জন্য যে সক্ষমতা থাকা দরকার নাগরিকদের, অর্থাৎ ক্লায়েন্টদের, কাস্টমারদের, সেটা হওয়া ছাড়াই আমরা বাজারের কাছে চলে গেলাম। এখন বাজার তো আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী, সে তো অনেক বেশি গোছানো, তার তো অনেক বেশি ক্ষমতা, অনেক বেশি কৌশল। ফলে সে তার ওই চাকচিক্য দিয়েই আমাদেরকে কিন্তু মুগ্ধ করলো অনেক বেশি। ফলে ওই যে প্রোডাক্টটা আমরা নিচ্ছি তার গায়ে কি লেভেল লেখা আছে, তার মধ্যে নিউট্রিশনটা কি আছে সেটা আমরা দেখলাম না, কিন্তু আমরা চিপসের প্যাকেটটা খেয়ে ফেললাম। কিন্তু ওখানে বাজার কিন্তু হয়তো ওই তথ্যটা দিয়েও ছিল, কিন্তু সেটা পড়ার মতন বোঝার মতন মতন আমরা গেলাম না। ফলে এই যে বাজারের মধ্যে যে আমরা এক্সপোজড হলাম, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, সেইটা আসলে ওই আমাদের মধ্যে একটা বড় রকমের লোভ তৈরি করেছে।
কারণ আপনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় আসেননি। আমি একজন ইউনিভার্সিটির মাস্টার, হ্যাঁ? এখন আমার আমার বেতন হচ্ছে ২৮০০ টাকা। এখন হঠাৎ করে যদি আমার এখন একটা গাড়ি কিনে ফেলতে হয়, তাহলে তো আমার তো চোখগুলো চকচক করবেই। এখন আমি একজন সরকারি কর্মকর্তা। এখন আমি থাকি হচ্ছে ধরেন কুষ্টিয়া শহরের একজন ডিসি। এখন আমি যদি ওরকম বড় বড় জিনিস, আমাকে রঙিন টেলিভিশন কিনতে হয়, আমার ঘরে যদি এসি বসাতে হয়, তাহলে তো আর আমার ওই ওই ডিসিগিরি করে হচ্ছে না। আমার সাথে আরো এক্সট্রা কিছু অন্য কোনো কিছু প্রয়োজন। ফলে এই যে বাজার, অর্থাৎ এই মুক্ত বাজার, অর্থাৎ আরো সোজা করে বললে এই যে বৈশ্বিক পুঁজিবাদী যে ব্যবস্থা, সেটি আমাদেরকে অপ্রস্তুত অবস্থায়, অর্থাৎ আমাদের যারা নীতি নির্ধারকরা, আমার কাছে মনে হয়, বা সেই সময় যারা যারা আমাদের যারা সমাজের, যে তারা আমাদের ওই প্রস্তুতি ছাড়া, অর্থাৎ নাগরিকদের সক্ষমতা তৈরি করা ছাড়াই, সামাজিক সক্ষমতা তৈরি করা ছাড়াই আমরা কিন্তু এই বাজারের কাছে এক্সপোজড হয়ে গেছি। ফলে বাজার আমাদের মধ্যে ওই সমস্ত পণ্য সেবা পাওয়ার একটা উদগ্র, একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করেছে, অর্থাৎ যেটা ভালো, আপনি যদি বলেন লোভ, তাহলে লোভ তৈরি করেছে। কিন্তু সেটা পাওয়ার যে প্রক্রিয়া, সেটা সেই প্রক্রিয়াটাই যে প্রস্তুতি, আমার যে ক্যাপাসিটির ডেভেলপমেন্ট, সেই কাজটা কিন্তু আমরা করতে পারিনি। ফলে খুব দ্রুত আমরা দেখলাম, এটা কিন্তু অলমোস্ট ওভারনাইট, মানে যদি আমরা সময়ের একটা লম্বা বিবেচনা করি, তাহলে পরিবর্তনটা কিন্তু বলতে হয় অলমোস্ট ওভারনাইট। মানে এটা যে টার্নিংটা হলো, যে আমরা হঠাৎ করে এইরকম একটা সমাজের মধ্যে এক্সপোজড হলাম, এবং সেই ফলে আমার মধ্যে এখন আমার গাড়ি চাই, শুধু গাড়ি হলে হবে না, আমার এখন নতুন গাড়ি চাই, আমার ফ্ল্যাট চাই, আমার বিদেশ ভ্রমণ চাই, আমার লাস্য চাই, আমার বিলাস চাই। এই এত চাওয়া, এটা আমার যে অর্থনীতির যে স্বাভাবিক কাজকর্ম, যে যে উৎপাদনশীলতা, সেটা এটাকে মিট করতে পারে না। তখন মানুষ ওই যে, আমি আমার চাকরির বেতনেই আমি আর খুশি হতে পারছি না, ফলে আমার মনে হচ্ছে যে আমাকে যদি সরকার একটা ব্যাংকের পরিচালক করে দেয়, তাহলে আমার কিছু হবে। আমি আর আমার একজন সাংবাদিক ভাই, সে তাতেই শুধু হচ্ছে না, তার একটা টেলিভিশন চ্যানেল দরকার। আমার একজন আহ ডাক্তার ভাই, তার আর ডাক্তারি করেই হচ্ছে না, তার নিজের একটা ক্লিনিক চাই। ফলে এই যে চাই চাই গুলো শুরু হলো, এই এটাই আসলে ওভারঅল সমাজে একটা ভয়ঙ্কর রকমের, মানে এটা এটা পুঁজিবাদী ব্যবস্থার, এটা একটা খুব সহজাত একটা 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 প্রক্রিয়া। যদি কিনা পুঁজিবাদী ব্যবস্থায় অন্যান্য যে সেফগার্ড গুলো থাকে, যেটা রাষ্ট্র প্রোভাইড করে, সেইগুলো যখন উঠে যায়, সেগুলো যখন থাকে না, তখন আমরা এরকম বাজারের নগ্ন ও যে প্রকাশ, সেই প্রকাশে আমরা আটকে যাই, এবং আমাদের মধ্যে এই 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 বৈশিষ্ট্য মানে মানুষের আচরণে তার যে এটা 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 আসে, এবং সেটার একেবারে স্পষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। মানে আমি আমি যদি একটু ছোট্ট একটা 1 মিনিট নেই, যে আপনি যদি যেটা আমার পাশের দেশের ভারতের কথা যদি দেখেন, ওখানেও কিন্তু আমরা বাজার ব্যবস্থার সাথে, তারাও কিন্তু এক্সপোজ, তারাও কিন্তু মোটামুটি একই সময়, রাজীব গান্ধীর সময় থেকে ধরেন উদারীকরণ শুরু হয়েছে। ফলে ওটাও কিন্তু একটা ফুল কম্পিটিটিভ একটা ক্যাপিটালিস্ট ইকোনমিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু ওই সমাজের রাষ্ট্র প্রাথমিকভাবে ওই পদক্ষেপগুলো নিয়েছিল, যে তার নাগরিকরা, তার ক্লায়েন্টরা ওই প্রস্তুতির সুযোগটা পেয়েছে। ফলে এখন বাজারটা যদি এক্সপোজড হয়, তারপরে সে কিন্তু তার খানিকটা হলেও ইনফর্ম চয়েস ওখানে সে প্রয়োগ করতে পারছে। ফলে সে তাকে লাভ দিয়ে যে একটা মানে ওই একটা অন্য কিছু পাওয়ার জন্য তাকে চেষ্টাটা করতে হচ্ছে, সে স্বাভাবিকভাবেই সে কিন্তু ও তার তার জায়গাতে যেতে পারছে। ফলে এই এই দুটো জায়গার কন্ট্রাস্ট থেকে আমরা দেখতে পারি যে আসলে, মানে আমাদের হয়তো অদূরদর্শিতা বলবো, নাকি আমরা হয়তো আমাদের, আমি ঠিক ব্যর্থতার দায় আমি নিজেও নিতে চাই নাগরিক হিসেবে, অর্থাৎ নাগরিকদেরও দায় আছে, সেটাও আমি বলতে চাই। কিন্তু আমরা পারিনি, এটা একটা 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 সামষ্টিক একটা ব্যর্থতা আমাদের, এটা আমি বলবো। এখন আপনি যেহেতু উন্নয়ন বিদ্যা পড়ান, এই জন্য আরো একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইছিলাম। সেটা হচ্ছে যে আজকাল একটা কথা খুব বলা হয় যে আরে উন্নয়ন হচ্ছে একটা দ্রুতগামী গাড়ির মতো, এটা যখন রাস্তা দিয়ে যাবে তখন দুর্নীতির কিছু ধুলো উড়বেই। মানে ধরুন এই যে দুর্নীতি হচ্ছে, ব্যাংক লুণ্ঠন হচ্ছে বা টাকা পাচার হচ্ছে, এগুলো নাকি মানে উন্নয়নেরই উপজাত। উন্নয়ন হলে নাকি এরকম সব দেশেই হয়। এরকমটা জার্মানির উন্নয়নে, জাপানের উন্নয়নে, মালয়েশিয়ার উন্নয়নে হয়েছিল বা সিঙ্গাপুরের উন্নয়নে হয়েছিল, এমনটা শুনিও নি, দেখিও নি। এখন আমাদেরকে নতুন করে শিখতে হচ্ছে যে উন্নয়ন এমন একটা দ্রুতগামী গাড়ি যেটা গেলে দুর্নীতির ধুলা উড়বেই। তো আপনি কি বলবেন?
হ্যাঁ, না, এটা এটা আমার মনে হয় যে এটা খুব একটা কুযুক্তি। এটা আসলে সাফাই। অর্থাৎ যারা এই কাজগুলোর সাথে যুক্ত বা যে ব্যবস্থাটা এই কাজগুলোকে টিকিয়ে রাখে, সেই টিকিয়ে রাখাকে অর্থাৎ এটাকে লেজিটিমেট করা, এটাকে এক ধরনের গ্রহণযোগ্যতা দেওয়ার এটা একটা বয়ান। আমার কাছে মনে হয় যে এটা একেবারেই কুযুক্তি এবং এটা হওয়ার কোনো প্রাকৃতিক কারণ নেই। মানে আহ, আমরা যেটা বলি যে যদি ধরেন আমি যদি ধরেন একজন কথার কথা যে আহ, আমি চোর, ফর এক্সাম্পল। এখন আমার কাছে যদি আপনি যদি আমাকে 10 টাকা দেন, তাহলে আমি সেখান থেকে হয়তো 2 টাকা চুরি করব। আর আমাকে যদি আপনি 50 টাকা দেন, সেখান থেকে আমি হয়তো 10 টাকা চুরি করবো। অর্থাৎ চুরির পরিমাণটা বেড়ে যাবে। তার কারণ এই না যে আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন, তার কারণ এই যে আমি চোর প্রথমত। অর্থাৎ উন্নয়ন হলে দুর্নীতি হবে তা না। দুর্নীতিগ্রস্ত যদি একটা একটা ব্যবস্থা থাকে, তাহলে সেখানে উন্নয়নের ফলে যত বেশি ইনভেস্টমেন্ট হবে তত দুর্নীতির পরিমাণটা বাড়বে। ব্যাপারটা হচ্ছে এইরকম। সো ফলে আমরা ব্যবস্থাটিকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছি আগেই। আপনি 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 দেখেন যে এই সমস্ত উন্নয়নের ন্যারেটিভের আগেই, অর্থাৎ দুর্নীতিটা তো খুব সাম্প্রতিক ঘটনা না, এটা যে গত 1 বছর 2 বছর 5 বছরে হয়েছে তা তো। দুর্নীতি তো চলছে। এখন দুর্নীতির কোনগুলো, দুর্নীতিকে আমরা দুই ভাবে দেখি, যে একটা হচ্ছে যে পেটি দুর্নীতি, আর একটাকে আমরা বলছি যে একটা মেগা করাপশন। অর্থাৎ যেগুলো ধরা যাক যে পদ্মা সেতুর সাথে যে দুর্নীতিটা আছে, সেটা একটা একটা বড়, মানে ইটস নট ইন টার্মস অফ দ্য ভলিউম অফ দ্য করাপশন ভ্যালু। তার চেয়ে বড় হচ্ছে এটার সাথে কে কে যুক্ত, কারা কারা যুক্ত, কোন স্তরের মানুষ যুক্ত, কারা যুক্ত, সেটার বিবেচনা এটা একটা মেগা একটা করাপশন। অর্থাৎ সিস্টেম ইনভলভ, আপনি এটার সাথে কার্ভ করছেন, টুইস্ট করছেন আইন কানুন নিয়ম প্রতিষ্ঠান, এগুলোকে ভেঙে চুরে ফেলছেন ফর দ্যাট করাপশন হুইচ ইজ আ মেগা করাপশন। আর পেটি করাপশন ধরেন একজন কনস্টেবল রাস্তা থেকে রিক্সাওয়ালার কাছ থেকে সে টাকা নিচ্ছে, এটা একটা পেটি করাপশন। এখন করাপশন, বোথ আর করাপশন। করাপশন কথাটা হচ্ছে যে যখন আপনি, এটা একটা সহজ সংজ্ঞা দিয়েছে, ধরেন খুব সিম্পল একটা সংজ্ঞা, সেটা হচ্ছে যে যখন আপনি সরকারি দায়িত্ব থেকে সরকারি সম্পদের ব্যক্তিগত ব্যবহার করছেন। অর্থাৎ এটা ইউজ অফ পাবলিক রিসোর্সেস ফর প্রাইভেট পারপাস, সিম্পল। ফলে দুর্নীতিটা যখন হয় তখন তাহলে ডেফিনেটলি এটার সাথে একটা পাবলিক কর্তৃপক্ষ যুক্ত হচ্ছে, অর্থাৎ একটা সরকারি কর্তৃপক্ষ যুক্ত আছে। মানে আমি একজন দোকানদার হিসেবে আপনাকে ঠকাচ্ছি, তেল কম দিচ্ছি, এটা কিন্তু দুর্নীতির সঙ্গে পড়ছে না। এটা একটা অনিয়ম, এটা একটা অপরাধ, সেটা আলাদা। কিন্তু যখন আমি বলবো দুর্নীতি, তখন অবশ্যই আমি একটা সরকারি দায়িত্বে আছি, সরকার আমাকে একটা রিসোর্স দিয়েছে, সেই রিসোর্সটা সেই কাজে না ব্যবহার করে আমার প্রাইভেট কাজে ব্যবহার করছি, উইচ ইজ করাপশন। তো এই এই যে ধরেন যে মেগা উন্নয়ন হচ্ছে, আমার পদ্মা সেতু হচ্ছে, আমার মেট্রো রেল হচ্ছে, আমার রাস্তা হচ্ছে, এটা হতে গেলে দুর্নীতি হতে হবে, এটা 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 কোনো কথা হতে পারে না। দুর্নীতি কেন করছি, দুর্নীতিটা কারা করছে, মেগা স্কেলের দুর্নীতিটা কারা করছে? যে 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 ক্ষমতাসীন দলগুলো রয়েছে, যারা যে ক্ষমতাসীন যে যে কর্তৃত্ব বা এলিট ক্লাসটা রয়েছে, তার মধ্যে আমি রাজনৈতিক দলকে নিব এবং ব্যবসায়ীদেরকে নিব এবং আরো তার সাথে কিছু আনুষঙ্গিক উপশ্রেণী আছে বলতে পারি, তাদেরকে নিব, যারা আহ, মূলত এই টাকাটি, অর্থাৎ এই এই সম্পদটা সরকারি থেকে, রাষ্ট্রীয় ব্যবহার থেকে নিজেদের জায়গায় নিয়ে নিচ্ছে। এবং নিচ্ছে কেন? মানে এটা একটা রিইনফোর্সিং রিলেশন। আমি একটা, ধরা যাক আমি একজন একটা মন্ত্রী, সেই মন্ত্রী, আমি একটা, ধরা যাক আমি একটা রাস্তার কাজের সাথে যুক্ত আছে, আমার আমার সিদ্ধান্তে রাস্তার কাজ যুক্ত। ফলে আমি মন্ত্রী থাকতে পারি যদি আমার রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে। আর রাজনৈতিক দল যদি ক্ষমতায় রাখতে হয়, তাহলে তাদেরকে আমার টাকা দিয়ে পুষতে হবে। আর টাকাটা আমি পেতে পারি কিভাবে? পেতে পারি হচ্ছে এই যে উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদের যে ব্যবহার হচ্ছে, সেখান থেকে যদি আমি এটাকে বলি, যেটাকে আমরা বলি যে রেন্ট সিকিং, অর্থাৎ সেখান থেকে যদি আমরা চাঁদা নিই, এই চাঁদাটা দিয়ে আমি দল ঠিক করব, দল থাকলে আমি থাকবো, আমি থাকলে উন্নয়ন থাকবে, উন্নয়ন থাকলে আমার টাকা থাকবে। সো ইউ সি এ ভিশাস সাইকেল ইজ ওয়ার্কিং দেয়ার। ফলে এইটা, এই এই ব্যবস্থাটিকে টিকিয়ে রাখা, এবং এটার ফলে কি হয়, একটা ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দেই, একটা গল্প। যে ধরেন যে আহ, আমার 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 মা, আমার বাবা সরকারি কর্মচারী ছিলেন, তো উনি উনি মারা গেছেন। এখন আমার মা তার পেনশন পান। এখন পেনশন আনতে গেলে, ধরেন অতি সম্প্রতি একটা কাজ হয়েছে, তার আগ পর্যন্ত পেনশন আনতে গেলে এজি অফিস বলে, অর্থাৎ অ্যাকাউন্টস যে অফিস, এটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা অফিস আছে, সেই অফিস থেকে আনতে গেলে তার কাছে ওই কেরানি কিছু টাকা চান। এখন উনি পেনশনই পান হচ্ছে কয়েক হাজার টাকা মাত্র, সেই টাকা থেকেও তাকে একটা নিয়মিতভাবে টাকা কেটে রাখার চাপ দেয়।
এই যে চাপটা দেয়, এই যে বন্দোবস্তটা করছে, এই বন্দোবস্তটা আপনার এটা এটা হচ্ছে যে ভয়ঙ্কর রকমের একটা দুর্নীতি। এখন আমার ওই মা একজন একজন ভদ্র মহিলা, যার বয়স হয়ে গেছে এখন 70-এর কাছাকাছি, তাকে এই এই ভূমিকা এই চক্রের মধ্যে তাকে তাকে ফেলে দিচ্ছে, এবং সেটার তার সামান্য যে টাকা, সেই টাকা থেকেও তার একটা শেয়ার ওই সরকারি পদে যে বসে আছে সেই কেরানি কিংবা সেই কর্মকর্তা হুয়েভার, তাকে কিন্তু দিতে হচ্ছে। এই যে দেওয়ার প্রক্রিয়াটা, ফলে মানে দুর্নীতির ক্ষতিগ্রস্ত হয় কারা? আজকে রাস্তাতে, ঢাকা চট্টগ্রামের রাস্তাতে যে প্রচুর পরিমাণ অপচয় হচ্ছে, তার তার ভুক্তভোগীটাকে, ভুক্তভোগী কিন্তু আমরা সাধারণ মানুষ। ওই আমার মা, ওই আমার চাচি, বা আমার প্রতিবেশী, বা আমি, বা আমার মতন যারা 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 সাধারণ জীবন যাপন করেন, তাদের কাছ থেকেই কিন্তু তার ইউটিলিটি এবং তার ওয়েলবিং, অর্থাৎ সে যে সুবিধাটা পেতে পারতো, সেই সুবিধাটা কার্টেল হয়ে যাচ্ছে। সেই সুবিধাটা, ওই যে তার 5,000 টাকা পেনশন, 5,000 টাকা থেকে যদি তাকে 500 টাকা দিতে হয়, তাহলে কিন্তু তার 5,000 টাকা থেকে কিন্তু 500 টাকা চলে গেল, 4,500 টাকায় চলে আসলো। অর্থাৎ এটা কিন্তু একটা বড় লোককে দিতে হচ্ছে না, একজন পাওয়ারফুলকে দিতে হচ্ছে না, ভুক্তভোগীটা কিন্তু ওই আমার মায়ের মতন সাধারণ মানুষ, একজন সাধারণ কর্মচারী, একজন সাধারণ কৃষক, একজন সাধারণ রিক্সা চালক, একজন সাধারণ কর্মচারী, মানে সাধারণ পেশাজীবী মানুষ, তাদেরকে দিতে হয়। ফলে দুর্নীতি ডেফিনেটলি আজকে যে সমস্ত উন্নয়নের নামে যে সমস্ত দুর্নীতি চলছে, সেই জায়গাগুলোতেও মূলত এর ভুক্তভোগী কিংবা এটার যারা এটা প্রাইস, যেটা কস্ট যেটা দিচ্ছে, সেটা কিন্তু আমাদের মতন মানে সাধারণ মানুষরাই কিন্তু এটার আসলে এটা চাপটা নিচ্ছে। ফলে এটাকে কোনোভাবেই আপনি জাস্টিফাই করা যাবে না। এটা অনেকে বলেন যে উন্নয়ন হলেই দুর্নীতি হবে, এটা মোটেও মোটেও ঠিক কথা না। আমরা ক্রস কান্ট্রি কম্পারিজন থেকে দেখতে পারি, আমরা ঐতিহাসিকভাবে দেখতে পারি যে এটি এটি আসলেই কোনো কথা হতে পারে না। কিন্তু আপনি যদি আগেই দুর্নীতিগ্রস্ত থাকেন, তাহলে উন্নয়নের নামে যত টাকা আসবে, যত বেশি টাকা আসবে, তত আপনি বেশি দুর্নীতিগ্রস্ত হবেন ফর শিওর। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনার তো নিশ্চয়ই সেই মুঘল আমলের কেল্লাতন্ত্রের কথা মনে আছে, না? যে কেল্লার ভেতরে অনেক জেল্লা নিয়ে কিছু মানুষ বসবাস করত, যাদের সন্তানদের সামনে ছিল এক আলোক ঝলমলে ভবিষ্যৎ। আর কেল্লার বাইরে যে মানুষটা ছিল, তাদের দারিদ্র্যে বিশীর্ণ ধূসর জীবন, তাদের সন্তানদের সামনে তো কোনো আগামী নেই। সুতরাং ওই যে ওই কেল্লার মধ্যে ছলে বলে কৌশলে ফুট সোলজার হয়ে, ঠগী হয়ে, খুনি হয়ে প্রবেশের যে একটা লোভ, সেটা চকচক করত। সেখান থেকে তৈরি হতো রাজবদর, থাগস অফ ইন্ডিয়া, যারা মানে তারা এরাই, যে যারা ওই কেল্লার জীবন চেয়েছিল। তো এই কেল্লাতন্ত্রের অর্থনীতি, কেল্লাতন্ত্রের শাসন ব্যবস্থা আজকের দিনে খুবই অচল, এবং এই অচলায়তন আসলে একেবারেই কাঙ্ক্ষিত নয়। তাহলে এই কেল্লাতন্ত্রের যে ঘেরাটো, এখান থেকে বেরিয়ে আমরা ওই কেল্লার তন্ত্রের বাইরের যে শিশুরা আছে, তাদের জন্য আগামী 50 বছরে একটা স্বপ্নময় বাংলাদেশের কথা কি করে ভাবতে পারি? আপনার শেষ কথাগুলো আমাদের আজকের আড্ডায়। এটা মানে নিশ্চয়ই আমি ওরকম একটা স্বপ্ন দেখতে চাই, এবং আমি নিরন্তর ভাবি। মানে অবশ্যই আমি জানি যে আমার আরো অনেক বন্ধুরা ভাবেন, এই দেশের আরো অনেক মানুষ ভাবেন, প্রতিনিয়ত ভাবেন যে কিভাবে আমরা ওইরকম একটা সমাজের দিকে যাব। অনেকে অনেকভাবে চেষ্টা করছেন। আমাদের মধ্যে প্রচুর অর্জন আছে, মানুষের অনেক চেষ্টা আছে, আমি সেগুলো দেখি। মানুষ অনেকভাবে, অনেক রকম ভাবে চেষ্টা করেন যে তারা নিজের জীবন, তার সন্তানের জীবন, অর্থাৎ আগামী জীবন, দেশের জীবনটা যেন এরকম সুন্দর হয়, সেই স্বপ্নটা দেখেন আসলে। এবং এরকম অনেক অনেক উদ্যোগ আছে, কোনো সন্দেহ নেই। তরুণদের মধ্যে আমি ধরেন ছাত্রদের মানে শিক্ষার্থীদের সাথে তো কাজ করি, পড়াই। আমি একাধিক কোহোর্ট দেখেছি, অর্থাৎ আমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, বা ঢাকা ইউনিভার্সিটির বাইরে আমি অন্যান্য একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, দুটো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছি, সেখানে শিক্ষার্থীদের দেখেছি। ওদের দিকে তাকালে না, আমি আমি বলবো না যে আমি একেবারে আশায় একেবারে মানে আমি উদ্বেলিত হয়ে যাচ্ছি, কিন্তু আশা আছে। আমি আশা আছে। ওই ওই মানুষগুলোর মধ্যে তাদের অনেক সৃজনশীলতা আছে, তাদের উদ্ভাবনী শক্তি অনেক অনেক এখন অনেক সক্রিয়। ফলে আমি দেখেছি যে তারা
মানে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা এই মানুষ আছে, শিক্ষার্থীদের মধ্যে আছে, তরুণদের মধ্যে আছে, এবং তারা সেটা বুঝতে পারছে। যারা এখন কেল্লার মধ্যে আছে তারা ভাবছে বোধহয় কেউ বুঝতে পারছে না, কিন্তু ঘটনা সত্যি না, ঘটনার মোটেও সত্যি না। আপনি ওই যে কাউকে হয়তো খুব অল্প সময়ের জন্য আপনি বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু এত মানুষকে অনেক সময়ের জন্য আপনি কেউ কখনোই বোকা বানিয়ে রাখতে পারে না। এই শিক্ষার্থীরা কেউ বোকা না। তারা তারা যেমন বাংলাদেশকে, তারা যেমন আমাকে প্রশ্ন করতে পারে, আমাকে চ্যালেঞ্জ করে, আমার আমার প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে, তারা বাংলাদেশকেও চ্যালেঞ্জ করবে, তারা বাংলাদেশের কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করবে, তারা বাকিদেরকে চ্যালেঞ্জ করবে। এই চ্যালেঞ্জ করার জায়গা থেকে আমি যদি দেখি যে তারা মূলত এক ধরনের অভিজ্ঞান যদি বলি, সেটি ক্রমশ সঞ্চিত হচ্ছে, সেটি তারা ক্রমশ পাচ্ছে। সেটিকে প্র্যাকটিক্যাল জায়গাতে নিয়ে যাওয়া, অর্থাৎ সেটাকে অর্থাৎ তাদের জ্ঞানটাকে একটা কাজের জায়গায় ট্রান্সলেট করার মাঝখানে যে সময়টা, সেই সময়টাতে আমাদের কতগুলো প্রতিষ্ঠানের কতগুলো দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমি 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 এখনো পর্যন্ত রাষ্ট্রকে আমি ফেলে দিতে রাজি না, অর্থাৎ রাষ্ট্রকে আমি বিবেচনায় নিতে রাজি। আমি মনে করি যে রাষ্ট্রের মেরামত করা দরকার, সংস্কার করা দরকার। করলে সেটা তো আর রাষ্ট্র আপনা আপনি হবে না, এটাকে ক্রমাগতভাবে পুশ করতে হয়, অর্থাৎ চাপ দিতে হয়। সেই চাপটা আমরা দিচ্ছি, সেই চাপে আরো শক্তিশালী হবে। এবং আমি নিশ্চিত যে রাষ্ট্র যারা চালান তারাও দেশপ্রেমিক, তারাও দেশের কথা ভাবেন, তারা ডেফিনেটলি মানুষের যে দাবিগুলো আছে, মানুষের যে এই যে পরিবর্তন আকাঙ্ক্ষাটা আছে, সেটাতে তারা রেসপন্ড করবেন। তো সেই রেসপন্ডের আমি দিনক্ষণ বলতে পারি না, কিংবা কোনো নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতি আমার কাছে এই মুহূর্তে আমি প্রেসক্রাইব করতে পারি না যে এইভাবে এই সময় এরকম ভাবে হয়ে যাবে। কিন্তু আমি ওই তরুণ ছেলে মেয়েদের সাথে যখন থাকি, দেখি, ওদের চোখের দিকে তাকাই, ওদের গল্পগুলো শুনি, ওদের ইয়ার্কি আড্ডার সাথে যখন যুক্ত হই, তখন আমি বুঝি যে না, এরা অত সহজে ছেড়ে দেবে না। ফলে যারা আজকে যতটাই ভাবুক না কেন, যত কঠিন হোক না কেন, যত রিপ্রেশন চালাক না কেন, যে এই ছেলেমেয়েরা আসবে এবং তারা তাদের ভবিষ্যৎটা অন্য কারোর হাতে ছেড়ে দিবে না। ফলে আমি 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 আশাবাদী, এবং ওইসব ছেলে মেয়েদের সাথে তাদের পেছনের দিকে হলেও, আমি তখন বৃদ্ধ হয়ে গেলেও যদি বেঁচে থাকি, তাহলে ওদের সাথে থাকতে চাই। এবং আমি সেই পরিবর্তনের চেষ্টার সাথে অবশ্যই কাজ করতে চাই ওদের সাথে, এবং আমি মনে করি যে এটা হবে, এই পরিবর্তনটা অবশ্যই হবে। অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো অনেকদিন পর একটু গল্প করার সুযোগ পেয়ে। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমি আমি এই যে বেশি কথা বলা অভ্যেস হয়ে গেছে, বক বক করি, ফলে আমি শিওর যে আপনাদের ধৈর্যের চ্যুতি ঘটায়নি। এই যারা শুনেছেন, আমাদের সাথে আছেন, সবার জন্য শুভ কামনা থাকলো। এবং আমরা তো দেশটাকে ভালোবাসি, ফলে আমাদের সবাই যে যেখানে থাকি, আমরা দেশটাকে কন্ট্রিবিউট করতে হবে। মানে ওয়েল, এই এই যে গ্রাম, যে শহর, যে ক্যাম্পাস, যে চায়ের দোকান, যে বাজার আমরা আমরা হেঁটেছি, আমরা বড় হয়েছি, সেগুলোকে এমনি এমনি কারো কাছে ছেড়ে দিলে তো হবে না, তাই না বলেন? ফলে আমরা সবাই এই ভালোবাসাটাকে যেন মানে ট্রান্সফর্ম করতে পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করতে পারি, সেই চেষ্টাটা থাকুক। আপনাদের সবাই সুস্থ থাকবেন, এবং আমাকে এখানে আনার জন্য, রাখার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সুন্দরতম বাংলাদেশের প্রত্যাশা নিয়েই আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।